প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম সুবর্ণ সম। এখন শুরু করছি পঞ্চম অংশ। 23। সন্ধ্যের পরে চুকিয়ে ফেলা হলো সাফারের পাট। তেমন কিছু নয়, বেকনের সাথে সামান্য বিন আর ভুট্টার রুটি, শেষে কফি। জায়গায় জায়গায় ঘাসের চাপড়া, ধুলিময় মাটিতে টিকে আছে কোনো মতে। ঘেঁষো জায়গায় খুঁটি পুঁতে বাঁধা হয়েছে জানোয়ারগুলোকে। ঘোড়ার জিন খুলে আচ্ছা মতো দলাই মলাই করেছে তিন পুরুষ। খচ্চরগুলো বাদ যায়নি। ম্যাসাজ করবার পর জব দেয়া হয়েছে গামলায়। সাথে সাথে ওতে মুখ ডুবিয়ে দিয়েছে জন্তুগুলো। বিছানায় মাথা ছোঁয়ানো মাত্র ঘুমের রাজ্যে তলিয়ে গেল দুই নারী। ম্যান্ডোলিনে টুং টাং সুর তুলল স্যাম ফুলার, গুনগুন করে গাইল। ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল, আর তো এলো না। ঘুমে ঢুলুঢুলু চোখে বুঝে এলো তার একটা সময়। নাক ডাকবার আওয়াজ শোনা গেল। কেন জানি ঘুম নেই জোহানের চোখে। শুয়ে শুয়ে আকাশ দেখছে। নির্মেঘ আকাশে একটা তারা ফুটল, তারপর আরেকটা। দেখতে দেখতে ৬-৭টা গুনে ফেলল। তারপর খইয়ের মতো এত দ্রুত ফুটতে শুরু করলো যে খেই হারিয়ে ফেলল। শত সহস্র তারায় ভরে গেল আকাশ। দেখা দিল ছায়াপথ। অনেক বড় দেখাচ্ছে তারাগুলোকে, অনেক উজ্জ্বল। মনে হচ্ছে হাত বাড়ালে ধরা যাবে। কালো আকাশের ব্যাকগ্রাউন্ডে হীরের টুকরোর মতো জ্বলছে। বিশ্বজগতের বিশালত্বের তুলনায় সে যে কত তুচ্ছ, বিমর্ষ চিত্রে উপলব্ধি করল জোহান। কি বিশাল মহাকাশ, কত কোটি কোটি মাইল দূরে। জোহানের পাশে শুয়ে কাত হলো আলভারো। ফেউ লেগেছে আমাদের পিছে। কি করে বুঝলে সেনিয়র? ভাবটা মুছে গিয়ে মুহূর্তে সজাগ জোহান। আমি তো কিছু টের পাইনি। আমি পেয়েছি, ওরা নিজেদের লুকাতে পারেনি। একাধিক লোক। সি, কত দূরে? বেশ দূরে, তবে লেগে আছে। কোনোয়ে ভর দিয়ে আছোয়া হলো জোহান। সেনিয়র, এখানকার ইন্ডিয়ানদের স্বভাব চরিত্র আমি জানি। তারা আমাদের পিছু নেবে, ব্যাপারটা ঠিক মেলানো যাচ্ছে না। ইন্ডিয়ান না মাই বয়। জোহানের ভাবনার বহর দেখে যেন ভুকুটি করল মেক্সিকান। আমি থাকতে কোনো ইন্ডিয়ানের বাপেরও সাহস নেই আমাদের ব্যাপারে নাক গলায়। ইন্ডিয়ান নয় তাহলে? মনে হয় তোমরাই ওদের ডেকে এনেছো। সেটা কি করে সম্ভব? আমরা এসেছি, কেউ তো জানে না। হয়তো আরও আগে থেকে নজর রাখা হচ্ছিল তোমাদের উপরে। হয়তো। আচ্ছা, মেয়েটা কে? হঠাৎ জিজ্ঞেস করলো আলভারো। বলল জোহান। আদ্যপান্ত। বলতে বলতেই আজ করে ফেললো মেক্সিকানের চিন্তা কোন খাতে প্রবাহিত হচ্ছে। আমি যা ভাবছি তুমিও বোধহয় তাই ভাবছ সেনিয়র। মিস মন্টেরো। সেই সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে ড্র অনিবার্য। মারিয়াচিকে আন্ডার এস্টিমেট করবার কোনো সুযোগ নেই। জোহান ভালো করেই জানে এল মারিয়াচির মতো লোকেরা সহজে ক্ষান্ত দেয় না। সম্মুখ যুদ্ধ হবেই। ওকে খুন করবার উপরে লোকটার মান সম্মান নির্ভর করছে। একটু শঙ্কিত বোধ করল জোহান। বন্দুকে তার হাত মন্দ নয়, কিন্তু একজন চালু পিস্তলবাজের সাথে ডুয়েল লড়বার জন্যে এই যোগ্যতা যথেষ্ট নয়। তার থেকেও বড় কথা হলো গানফাইটে নামবার কোনো ইচ্ছেই তার নেই। নিতান্ত বাধ্য না হলে পিস্তলে হাত দিতে চায় না সে। জোহান মিলফোর্ড গোলাগুলি ভয় পায়, এমন কথা কেউ বলবে না। কিন্তু সে রক্তপাত এড়িয়ে চলতেই অভ্যস্ত। এর কারণ ওর বাবার দেয়া শিক্ষা। সংঘাত সংঘর্ষ কোনো ভালো ফল বয়ে আনে না। শান্তিপূর্ণভাবে মীমাংসায় সর্বোৎকৃষ্ট পন্থা। জোহান পুরো অবস্থাটা আগাগোড়া তলিয়ে দেখল। হয় সে থাকবে, নয়তো মারিয়াছি।
অথবা দুজনেই মারা যাবে। মাঝামাঝি কিছু নেই। দরকার পড়লে বন্দুকের সামনে দাঁড়াবে বইকেও। একজন ভদ্রমহিলা সম্মান রক্ষার্থে জীবন দেবে। কিন্তু তারপর মেয়েদেরকে এর মধ্যে আনা ঠিক হয়নি। উৎকণ্ঠিত আলভারও বলল। সেটা জোহানও বুঝতে পারছে। কেন এনেছে সে বিষয়ে তার মুখ থেকে মোটামুটি গ্রহণযোগ্য ব্যাখ্যা শুনবার পরেও তুষ্ট হলো না মেক্সিকান। অন্তর্ভেদী দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রেমে পড়েছ তুমি সান? যেন 16 আনা নিশ্চিত এইভাবে কথাটা বলল আলভারো। না না সেনিয়র, তা নয়। লাজুক ভাব ফুটে উঠল জোহানের কণ্ঠে। মিস মন্টেরও চমৎকার মেয়ে, তবে আমাদের মধ্যে এরকম কিছু ঘটেনি। হেসে ফেলে বস হেসে ফেলে সে। প্রেম ভালোবাসার জন্য সময়টা বোধহয় উপযুক্ত নয়। আমি কিন্তু তোমাদের কথা বলছি না, তোমার কথা বলছি। জবাব দিতে কয়েক মুহূর্ত দেরি করল জোহান। চমৎকার মেয়ে মিস মন্টেরো, কিন্তু কথা হারিয়ে গেল। আমি আসলে ব্যাপারটা নিয়ে সেভাবে ভাবিনি। ওকে সান। মৃদু হেসে রেহাই দিল ওকে আলভারো। একটুক্ষণ চুপ করে থাকলো। তারপর উদাসী স্বরে বলল, যুবক বয়সে আমিও একজনকে ভালোবেসেছিলাম। এই ইন্ডিয়ান মেয়ে, এক ইন্ডিয়ান মেয়ে। এই জন্যেই কি ইন্ডিয়ান সংস্কৃতির প্রতি মেক্সিকান এত অনুরক্ত? শুধালো জোহান। আর মেয়েটা? সেও বাস্তব। আচ্ছা সেনিয়র, তুমি লোকালয়ে থাকো না কেন? কথার মোড় ঘোরালো জোহান। ভালো লাগে না আমার। কিন্তু এই যে সব কিছু ছেড়ে ছুড়ে নির্জনে বাস করছো, একা একা লাগে না? প্রকৃতির কোলে এসে কখনো একা হবে না তুমি, আলভারো বলল। তাজা বাতাস, গাছগাছালি, বুনো জীবজন্তু সব সময় ঘিরে থাকবে তোমাকে। এই জীবন দর্শন শুনবার পর আর কি বলবার থাকতে পারে? জোহান আগের কথার সূত্র ধরে মেয়েটার কথা বলেছিল সেনিয়র। মেয়েটার কথা বলছিলে সেনিয়র? আবছা অন্ধকারে তার মুখের দিকে তাকালো আলভারো। হ্যাঁ। ম্লান একটু হাসল। খুব ভালো ছিল মেয়েটা, আমার খাবার রান্না করে দিত। বিয়ে করেছ তাকে? না, পারলাম আর কই। প্রেম নিবেদন করেছিলে? পারিনি। তার আগেই চুপ হয়ে গেল মেক্সিকান। বিয়ে হয়ে গেল, মরে গেল। আহাজারি করে উঠল জোহানের অন্তরাত্মা। বিষাদের ছায়া ঘনালো চোখে। অস্ফুটে উচ্চারণ করল, আমি আমি দুঃখিত সেনিয়র। নিজের ইচ্ছায় মরেনিও। জোহানের কথাটা যেন শুনতেই পায়নি আলভারো। বুঝলো জোহান, এই একটা জায়গায় আমরা সবাই তো ঈশ্বরের দাস। তার ইচ্ছায় দুনিয়াতে আসি, আবার তার ইচ্ছাতেই চলে যেতে হয়। জন্ম মৃত্যুর ব্যাপারটা তো মানুষের হাতে নেই সেনিয়র। আমি বিশ্বাস করি না ঈশ্বর ওর মৃত্যু চেয়েছিল। আলভারোর গলা ভারী হয়ে উঠল। তুমি বললে মেরে ফেলা হয়েছে ওকে? একটা বাদুড় উড়ে গেল ডানায় ঝটপট শব্দ তুলে। পেটের ভেতরে শূন্যতা অনুভব করল জোহান। এই বৃদ্ধের জীবনের এক দুর্বিষহ সত্যের মুখোমুখি এসে দাঁড়িয়েছে সে ঘটনা চক্রে। হৃদয়ের মস্ত একটা ক্ষত উন্মোচন করে দেখাচ্ছে তাকে মেক্সিকান। কোমল গলায় জিজ্ঞেস করলো জোহান, কি হয়েছিল সেনিয়র? তারা জ্বালা আকাশের দিকে চেয়ে আছে আলভারো, যেন চোখের সামনে ফুটে উঠেছে তার অতীত। সুদীর্ঘ একটা মুহূর্ত চুপ করে রইল। তারপর বলল, শয়তানের নজর পড়েছিল মেয়েটার উপরে। রাস্তা থেকে ওকে তুলে নিয়ে গেল ওকে 5 গুন্ডা। কুত্তার বাচ্চারা ওকে ওকে চোখ বন্ধ করে ফেলল বুড়ো। যা ঘটেছিল সহ্য করতে পারছে না যেন। আলভারোর গায়ে সান্ত্বনার হাত রাখল জোহান। ধাতস্থ হতে সময় নিল না মেক্সিকান। দৃষ্টি যখন মেলল, অশ্রু চিকচিক করছে তখন চোখের কোণে। জোহানের দিকে তাকিয়ে নালিশের সুরে বলল, ধর্ষণ করে মেরে ফেলেছে ওকে হারামজাদারা। ডান হাতটা মুষ্টিবদ্ধ হয়ে গেছে আপনা আপনি।
কঠোরতার ছাপ জোহানের চোয়ালে। জোরে জোরে কয়েকবার শ্বাস ফেলল। ক্রোধ সামলাবার চেষ্টা করছে। তুমি ওদের ছেড়ে দাওনি সিনিয়র? দিয়েছ? না, দিইনি, বিকারহীন চেহারায় বলল আলভারো। ধরে ধরে জবাই করেছি সব কটাকে। হ্যাঁ, এটাই ঠিক সিনিয়র, অনুমোদন দিল জোহান। তার আত্মা নিশ্চয় শান্তি পেয়েছে। নীরবতা পালন করল ওরা। দীর্ঘ নীরবতা। অনেকক্ষণ পরে জিজ্ঞেস করল জোহান, কি নাম ছিল তার? দীঘল সবুজ ঘাস। বলতে বলতে ভালোবাসার ছায়া পড়ল আলভারোর চেহারাতে। নামটা সুন্দর না? দারুণ সিনিয়র। এত ভালো একটা মেয়ে ছিল ও। ওই নরকের কীটগুলোকে যদি শাস্তি দিতে না পারতাম, তাহলে নিজেকেই নিকেশ করে দিতাম আমি। আমার পেতাত্তা ছিঁড়ে খুঁড়ে দিয়ে আসতো কুকুরগুলো শিরা উপশিরা। পালালে তারপর? আন্দাজে ঢিল মারে জোহান। হ্যাঁ, সভ্যতা আমাকে তাড়া করছিল। কারো সান্নিধ্য ভালো লাগতো না। জনারণ্যেও একা বোধ হতো নিজেকে। একদিন তাই কাউকে কিছু না বলে হারিয়ে গেলাম। জোরে একটা নিঃশ্বাস ফেলল আলভারো। জোর করে হেসে ঝেঁটিয়ে দিল যেন বিধুর চিতিকণা। রাত জাগতে হবে। প্রথম পালায় কে পাহারা দেবে? তুমি না আমি? আমিই যাচ্ছি, তুমি ঘুমাও সিনিয়র। তথাস্তু অ্যামিগো। খোদ সম্রাটের মতো বলল আলভারো। শুভরাত্রি। বুয়েনোস নসেস। নিদ্রা দেবীর কোলে নিজেকে সঁপে দিল মেক্সিকান। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল। আকাশের অবসন্ন চাঁদটা একপাশে সরে গিয়ে ঝিমাতে লাগলো। নিজের জিনের গায়ে হেলান দিয়ে সময় অতিবাহিত করছে জোহান। নির্দিষ্ট বিরতিতে উঠে আশপাশে টহল দিচ্ছে। ঝিঝির কোরাস ভরে রেখেছে রাত। কানের তালা লেগে যাওয়ার অবস্থা রীতিমতো। ডাকতে ডাকতে হঠাৎ থেমে যাচ্ছে পোকাগুলো একসাথে। আশ্চর্য একটা নৈশব্দ বিরাজ করছে তখন কয়েক সেকেন্ড। তারপর আবার তান ধরছে সবাই মিলে। নরম দীর্ঘশ্বাস ছাড়ছে ঘোড়াগুলো। কচ্ছপ দুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। রাতচরা পাখির হঠাৎ চিৎকারে খান খান হয়ে ভেঙে পড়ছে রাত্রির অদৃশ্য প্রাচীর। রোমকূপে শিরশিরানি তুলে বয়ে যাচ্ছে যাযাবর বাতাস। যেখানেই বাধা পাচ্ছে বিচিত্র শব্দ করছে। কখনো বা থেমে যাচ্ছে হঠাৎ করেই। মাঝে মধ্যে ইঁদুর বা খরগোশের পায়ের ঠেলায় পাহাড়ের পাথুরে গা বেয়ে গড়িয়ে নামছে ছোট পাথর। চাপা টুকুর টাকুর শব্দ তুলছে। আর অবিরাম জল কোলাহল তো রয়েছেই। আনমনে মাথা দোলায় জোহান। শান্ত সুন্দর একটা রাত, ঠিক যেমনটা হওয়া বাঞ্ছনীয়। কিন্তু এই শান্তির বিপরীতে কয়েকটি প্রাণীর হৃদয়ে কি অশান্ত ঝড় বইছে, কেউ কি কল্পনা করতে পারবে? 24। পায়ে গলাবার আগে বুটের গোড়ালির দিকটা সাবধানে মাটিতে ঠুকলো জোহান। কাকড়া বিচ্ছা বা ট্যারান্টুলা মাকুসার কামড় খাবার শখ নেই তার। এই বদখত চেহারার বিষাক্ত প্রাণী দুটো প্রায়শই জুতোর ভেতরে ঘাপটি মেরে থাকে। নিকৃষ্ট চেইনের জীব। বুট জুতোর অন্ধকারকে মনে করে নিরাপদ আবাস। এতে করে যে জুতোর মালিকের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেটা বুঝবার মতো ঘিলু নেই ঘটে। শেষ রাত। উজ্জ্বলতা কমে গেছে নক্ষত্রগুলোর। দূরবর্তী হারবার লাইটের মতো ঘোলা দেখাচ্ছে তাদের আলো। ভোরের বার্তা নিয়ে বইছে ঝিরঝিরে বাতাস। ফারের বন ছুঁয়ে আসছে। তাজা করে দিচ্ছে শরীর মন। সবাই উঠে পড়েছে। ঝেড়ে ঝুড়ে বিছানা গোটানো শেষ। কফির পানি চড়ানো হয়েছে কেটলিতে। টকবক শব্দ করে ফুটছে। খাবার পরে আছে। খাবার পরে আর 1 মিনিটও দেরি করতে চাইল না আলভারো। এবারে সে যে পথটা বেছে নিয়েছে সেটা একটা অব্যবহৃত টেইল। না আছে ওয়াগনের চাকার দাগ, না দেবে যাওয়া ক্ষতবিক্ষত মাটি।
দুই পাশ থেকে চেপে এসেছে কনিফারের ঝোপ, প্রায় জঙ্গল হয়ে রয়েছে। পাতার ঘষা লাগছে পায়ে, স্টিরাপে। দুই একটা বেয়ারা ডাল কাঁধে বাড়ি মারছে। বিতিকিচ্ছে অবস্থা, বিরক্তিকর। আঁকাবাঁকা তমসাবৃত প্যাসেজে বেশি দূর দৃষ্টি এগোয় না। ঘোড়ার কানের উপরে নির্ভর করতে হচ্ছে তাদের। সতর্ক থাকতে হচ্ছে পুরো মাত্রায়। আবছা আধারে দৃষ্টিহীনের মতো এগিয়ে চলা আর অশ্বক্ষুরের ঠকঠক আওয়াজ, সবটা মিলে যেন অভিনব এক মানসিক পীড়ন। ভোর রাতের নিষ্পাপ বাতাসটা উপশমের কাজ করছে বলে রক্ষা। তা না হলে ওরা বোধহয় সত্যি সত্যি পাগল হয়ে যেত। জানোয়ারগুলো উম্মা প্রকাশ করছে। তবে একটা সময় দৃশ্যপট বদলে গেল। একটা বাড়ি, কাদামাটি দিয়ে গড়া, পাণ্ডব বর্জিত একটা জায়গার জন্যে বেখাপ্পা নিদর্শনই বলতে হবে। নিচু ছাতওয়ালা বাড়িটা ধসে আছে গোটাটাই। একটা পোল করাল, জীবনের চিহ্ন নেই। না, ভুল হলো, পোকামাকড়ের ঘর বসতি। ছানার পানির মতো আলো ছড়িয়ে পড়ছে চারধারে। বিস্তীর্ণ জনশূন্য প্রান্তর পড়ে রয়েছে ওদের সামনে। 25 জমিতে অজস্র ভাঙচুর। প্রভাতী সূর্য লম্বা ছায়া সৃষ্টি করেছে তার উপরে। পুরনো দুশ্চিন্তার সাথে নতুন দুর্ভাবনা বয়ে নিয়ে চলেছে জোহান। ক্ষণে ক্ষণে পেছনে তাকাচ্ছে। মেক্সিকানের বক্তব্যের সপক্ষে যায় এমন কিছু খুঁজে ফিরছে তার চোখ। সেরকম কিছুই অবশ্য চোখে পড়ল না। পড়বার কথাও নয়। বন্ধুর পথে 100 গজের বেশি দৃষ্টি চলে না। জোহানের মন বিক্ষিপ্ত। আলভারো কি সত্যি কিছু দেখেছে, নাকি এটা তার ইনস্টিংক্ট, সহজাত প্রবৃত্তি? যে ক্ষমতার বলে অনেক কিছু আঁচ করে ফেলা যায়, কারো কারো থাকে বটে এই অতীন্দ্রিয় ক্ষমতা। জীবনে যাদের অভিজ্ঞতা প্রচুর। সকাল গড়ালো, মাঝ দুপুরেও অব্যাহত রইল যাত্রা সবিরাম। এই একঘেয়েমির মধ্যে একটা ঘটনা বিনোদনের খোরাক জোগালো। দেখা গেল একটা ট্যারান্টুলা আর নীল বোলতার মাঝে হাঙ্গামা বেঁধে গেছে পথের উপরে। শেষ পর্যন্ত হুল ফুটিয়ে মাকুসাকে অজ্ঞান করে ফেলল বোলতা। একটা খোদলের কাছে টেনে নিয়ে গেল শত্রুকে। ডিম পারল তার গায়ে। ডিম ফুটে বাচ্চাগুলো যখন বেরোবে, ওই আট পেয়ে বেচারাকে খেয়েই বড় হবে তারা। জন্মের আগেই ছানাপোনাদের খাবারের ব্যবস্থা করে দিল মা। বিকেলের সমাপ্তিতে দৃষ্টিপথ থেকে রশ্মি সব রশ্মি উঠিয়ে নিল সূর্য। পাহাড়ের আঁচলে মুখ লুকালো। আলভারো বলল, শুধু খাবার বিরতি, আজ রাতে ঘুমানো চলবে না। মুখের উপর থেকে একগাছি চুল সরালো এলেনা। ক্যালিকো ড্রেসের হাতায় কপালের শ্বেদ মুছল। চোখে অনীহা, তবে কোনো প্রশ্ন করল না। চেহারায় দীর্ঘতা ধরে রাখতে সচেষ্ট। অভিনয়টা বুঝতে পারল জোহান। অস্বস্তি লাগলো, কিন্তু কি করবে? আলভারো সিদ্ধান্তের পিঠে কিছু বলতে পারছে। বিশ্রান্তি বিশ্রান্তি ওদের দরকার, বিশেষ করে মেয়েদের। সে নিজেই যেখানে অসম্ভব পরিচান্ত, সেখানে ওদের অবস্থা সহজেই অনুমেয়। ওর মায়ের ধাত জানা আছে জোহানের। মুখ বুজে সইবে, তবু টু শব্দটি করবে না। কিন্তু কষ্ট যে হচ্ছে এটা বুঝতে মন পড়বার বিদ্যা জানা লাগে না। বুড়ো মেক্সের জীবনী শক্তি অবাক করবার মতো। কোথায় জানি শুনেছে, রুশ দেশের দক্ষিণ অঞ্চলে ককেশাস পর্বতের উপজাতীয় লোকেরা 100 বছর বয়সেও বেশ শক্তপোক্ত থাকে, ঘোড়ায় চড়ে লড়াই করে। আলভারো বলল, কেন সে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। জোহান ছাড়া বাকি সবাই জানল এই স্বর্ণযাত্রায় তারা একা নয়। জেনে দুশ্চিন্তান্বিত হলো।
এটাও বলল মেক্সিকান। পশ্চাৎধাবনকারীরা হয়তো জানে না তাদের উপস্থিতি ফাঁস হয়ে গেছে। খোশ মেজাজে ফুলার ভাবনা ক্লিষ্ট মুখে দাড়ি ঘষতে লাগলো। পেছনে রিজের মাথায় নড়াচড়ার আভাস পেয়েছিল সে একবার। সন্দেহপ্রবণ হয়ে উঠেছিল তার মন। কি নড়ছিল তা বলতে পারবে না। বহু দূরে ছিল সেটা। ঘোড়া হতে পারে, অথবা মানুষ, আবার প্রাকৃতিক কোনো কারণেও হতে পারে। হলপ করে বলা সম্ভব নয়। চলবার ফাঁকে নিরীক্ষা করেছে চূড়াটা স্যাম্পুলার। তেমন কিছু দেখা যায়নি, তবে যদ্দূর গেছে তাই যথেষ্ট। ও দেখল কোনো রকম জানান না দিয়ে আচমকা উড়ে চলে গেল একটা পাখি। কিছু একটা দেখে ভয় পেয়েছে ওটা। আর কিছু একটা মানে অনেক কিছুই হতে পারে। হয়তো সাপ। সাগুয়ারও ক্যাকটাসের দুটো ডালের ভাঁজে বাসা বানায় পাখি। ব্ল্যাক রেসার সাপ কদাচিৎ হানা দেয় তাদের সুখের নীড়ে। হয়তো পেঁচা। প্রেমিক পাখি গিল্ডেল ফিলিকারদের ভালোবাসার বাসস্থান থেকে উৎখাত করে ভাবুক চেহারার উৎখাত করে ভাবুক চেহারার এই নিশাচর। একবারও ভাবতে চায় না বাড়িওয়ালার কি পরিণতি হবে। হয়তো বেজি, নয়তো খারাপটার জন্য রেডি থাকাই বুদ্ধিমানের কাজ। সন্দেহের কথাটা এই বেলা জানিয়ে রাখা দরকার মনে করল স্যামফুলার। শুনে সবার ভারাক্রান্ত মুখ আরও একটু থমথমে হয়ে উঠল। আলভারো খোলসা করল সে কি করে টের পেল। কাঁচ বা ধাতব কিছুতে প্রতিফলিত রোদ দেখে। নির্ঘাত বিনকিউলার। নিজেকে লাথি মারতে মন চাইছে জোহানের। তারটা কেন সে আনলো না? চোর পালালে বুদ্ধি বাড়ে। এখন আফসোস করে কি হবে? ফালি করে কাটা বেকন ভাজার সুবাস ছড়িয়ে পড়ল বাতাসে। পেটের ভেতরে সুসোর কেতন। বেকন সহযোগে টর্টিয়া দিয়ে ওরা উদর পূর্তি করল। পটপট শব্দ করে পুড়ছে পাইনের ডাল। ফুলকি উঠছে। বাতাসে ঝাঁঝালো গন্ধ। আগুন নেভাতে যাচ্ছে। জোহানকে মেক্সিকান বারণ করল। লাকড়ি যোগ করতে বলল আরো। তার অভিপ্রায় জলবৎ তরলং। ওদেরকে ফাঁকি দেব। আগুন দেখে অনুসরণ করবার কথা ভাববে না লোকগুলো। চামে বহুদূর চলে যাব আমরা। 26। আগের রাতে যেখানে আগুন জ্বলতে দেখেছিল লোকগুলো সেখানে পৌঁছে গেছে। এখন অবশ্য আগুন জ্বলছে না। রাতেরই কোনো এক সময় নিভে গেছে। আশপাশে কয়েকবার চক্কর দিল ঘোড়াগুলো। ফিরে এলো আবার ছাইয়ের স্তূপের কাছে। ঘটনা কিছু বুঝতে পারছো মারিয়াচি? যেন ষড়যন্ত্র করছে এমন ভঙ্গিতে বলল ম্যানুয়েল আর বউ। তার অবশ্য দরকার ছিল না। হাতির সুরের মতো বাঁকানো মোষ আর ত্রিভুজাকৃতির শস্য নড়ে উঠল। পরিষ্কার ধোকা দিয়েছে। ম্যানুয়েল আরবোর চাপা স্বরে ক্ষোভ ফুটল। হোৎকা এক লোক বলে উঠল, চলো মারিয়াছি, এখান থেকে চলে যাই। লোকটার মেদবহুল গলার ঝুলন্ত মাংসে ভাঁজ পড়েছে কয়েকটা। পেটটা কোমর বন্ধের উপর দিয়ে সামনের দিকে বের হয়ে এসেছে হাতখানেক। নীল শার্টটা গালিশের বন্ধনে বাঁধা। দরদর করে অবিরল ধারায় ঘামছে সে। মুখটা লাল হয়ে আছে। বগলের কাছে বিশ্রী হলদেটে দাগ পড়েছে ঘামের। মারিয়াচি তার দিকে এমন ঠান্ডা চোখে তাকালো যে কথাটা বলবার জন্যে পস্তাতে শুরু করলো আলবার্তো সান জুয়ান। প্রসঙ্গ ঘোরাবার জন্যে তড়িঘড়ি করে তাকালো জিল টাটামের দিকে। সেনিয়র ট্যাটাম হ্যাট খুলে নিজেকে বাতাস করলো মোটু। সামনের দিকে চাঁদি খালি হতে শুরু করেছে তার। এই অঞ্চলের বিপদ আপদ সম্বন্ধে একটু বলবে? মারিয়াচির দিকে তাকালো জিল টাটাম। কর্ডুরয় জ্যাকেট আর সুতি ট্রাউজার পরা স্পানিয়ার্ডের ঘোড়াটা প্যালোমিনো জাতের।
সোনালি গায়ের রং, ধুলি মলিন হলেও ওটার কাছে ওর মেয়েটাকে একদম ফকিরা লাগছে। ওটার কাছে ওর মেয়ারটাকে একদম ফকিরা লাগছে। স্যুটের ভেতরে হাত ঢোকালো ট্যাটাম, ভেস্টের পকেট থেকে সিগার বের করলো, নখের উপরে ঠুকে ঠোঁটে তুলল সেটা। শত্রুর শত্রু বন্ধু, বহুল প্রচলিত এই সূত্রের কারণে মারিয়াচির সাথে গাঁটছড়া বাঁধেনি সে। সাক্ষাতেই বুঝেছে তারা দুজন এক শ্বাসের মানুষ নয়। অনভিপ্রেত ঢেকিটা গিলতে হয়েছে মাইকেল ডগলাসের উপরোধে। গভর্নরের পুরনো বন্ধু এই স্প্যানিশ তরুণ, তাকে সব রকমের সহায়তা করবার নির্দেশ দিয়েছে ডগলাস। এই নির্দেশ অগ্রাহ্য করবার ক্ষমতা নেই তার, করতে সে চায়ও না। লোকটাকে হাতে রাখতে পারলে নিকট ভবিষ্যতে পলিটিশিয়ান হওয়া তার জন্যে সহজ হয়ে যাবে। মন্দের ভালো এই, অন্য আরও হিসেব রয়েছে তার। ল্যাতিন যুবক কি সোনার ব্যাপারটা জানে? মনে হয় না। সেও মিলফোর্ডের পিছু নিয়েছে এটা জেনেই সন্তুষ্ট। ওই পাওনা টাকা কিছুই নয় সোনার কাছে। জেরার্ড মিলফোর্ড সম্পর্কে যেসব কানাঘুষো শোনা যায়, সোনার সন্ধান পাওয়া তার মধ্যে একটা। কেউ বিশ্বাস করুক বা না করুক, সে এই গল্প বিশ্বাস করে, আর সেই বিশ্বাসে লক্ষ্য স্থির করেই না মিলফোর্ড ফ্যামিলির পশ্চাদ্ধাবন করেছে সে। যদ্দূর বুঝেছে, সোনাই এখন মিলফোর্ড পরিবারের তুরুপের শেষ দাস। মিসেস মিলফোর্ডকে ডেডলাইন দেবার পর সবার একসাথে শহরে না ফেরাটা একটা ভালো কাজ হয়েছে। সে আর চীন শহরের টেইল ধরেছে। ক্রিস আর শর্টি উঠে গেছে অধিতাক্কায়, রান্সের উপরে নজর রাখবার জন্যে। মিলফোর্ডের গোষ্ঠী পগার পার হতে পারে এই অনুমান মিথ্যে হয়নি তার। মনে মনে চালিয়াতি হাসি হাসল চতুর ট্যাটাম। শেরের উপরে শোয়াশের থাকে, ওরা বোধহয় ঘুণাক্ষরেও কল্পনা করেনি। জোহান মিলফোর্ডকে রান্সে দেখেই শহরের উদ্দেশ্যে ঘোড়া ছুটিয়েছে শর্টি। তাকে নিয়ে রওনা হতে যাবে এমন সময় ঘাড়ে এসে চাপল মারিয়াচি। গভর্নরের মেসেজ নিয়ে এসেছে সে। ওয়েস্টকোটের পকেট থেকে একটা গিলটি করা ঘড়ি বের করে সময় দেখল জিল ট্র্যাটাম। ইচ্ছে করেই সময় ক্ষেপণ করছে। ঘড়িটা আবার পকেটে ঢুকিয়ে কষে টান দিল চুরুটে। ধোঁয়া ছাড়ল এক মুখ। বিপদ তেমন কিছু নয়। বুনো জানোয়ার টানোয়ার আছে, র্যাটলার, অ্যাপাচি। নিশ্চিন্ত হতে চাইল আলবার্তো। হাতের নোংরা রুমালটা মুখে ও ঘাড়ে বোলালো। না, এদিকে রেইড করে না ওরা। আলবার্তো হাঁপ ছাড়ল। রেড স্কিনদের তার বেজায় ভয়। তবে অন্য সমস্যা আছে। স্থির চাউনি তুলে তাকালো মারিয়াচি। সমস্যা যেটাই হোক পরোয়া করে না সে। আলবার্তোর ঘন কালো ভুরুজোড়া কুঞ্চিত হয়ে আছে। কি সমস্যা? ওরা অনেক দূর এগিয়ে গেছে, ধরতে পারবো কি না? এটা কোনো সমস্যাই নয়। থেমে থেমে কিন্তু প্রতিটা শব্দ জোর দিয়ে বলল মারিয়াচি। কি বলো ম্যানুয়েল? হ্যাট ছুঁয়ে আশ্বাস দিল ওস্তাদ ট্র্যাকার। নিজের সক্ষমতার উপরে আস্থা রয়েছে তার। কিন্তু আরও এক ডিগ্রি বাড়ল আলবার্তোর হতাশা। কোথায় সে ছিল আর কোথায় এসে পড়েছে? সাগর তীরের মানুষ সে। এখানে সমুদ্রের নোনা বাতাস নেই, ডক ইয়ার্ডের কলরব নেই, মাছের আষ্টে গন্ধ নেই, নেই সার্বক্ষণিক কর্মব্যস্ততা কিংবা হাসি আনন্দে মুখর পরিবেশ। আছে কেবল পাহাড় আর পাহাড়, আর অন্তবিহীন অনিশ্চয়তা। এই ক্লান্তিকর যাত্রার যেন শেষ নেই। তিতি বিরক্ত হয়ে গেছে সে। এখানকার ধুলোবালি আর ভয়াবহ উত্তাপ তার সহ্য হচ্ছে না। মধ্য দুপুরের তাপ তরঙ্গকে মনে হয় যেন শয়তানের নাচ। এর চাইতে সাগর তীরের ধোঁয়াশা মাখা মেঘলা দিনগুলো অনেক ভালো ছিল। ভালো খাওয়া পেটে পড়েনি কয়েকদিন। আজে বাজে জিনিস দিয়ে পেট ভরাতে হয়েছে।
শোয়া ঘুমাবারও কোনো ঠিক নেই। অজায়গা কুজায়গায় রাত কাটাতে হচ্ছে খোলা আকাশের তলায়। গৃহগুলোকেও একটুও পছন্দ হয়নি ইতর স্বভাবের, অহংকারী। কথায় কথায় হামমরা ভাব প্রকাশ পাচ্ছে। খালি অন্যের চাইতে নিজেদের চেয়েতর প্রমাণের চেষ্টা। তিক্ত লাগছে তার এদের সংসর্গ। নিদারুণ বিষণ্ণতা কুরে কুরে খাচ্ছে আলবার্তোকে সর্বক্ষণ। নিঃসঙ্গত্ব যেন দুর্ভেদ্য পাঁচিল তৈরি করে ঘিরে রেখেছে তাকে। উপর দিকে চাইল সে। গত 2 দিন লাগাতার রোদ বর্ষণ করে আজকের দিনটা নেতিয়ে পড়েছে যেন। ঈশান কোণ থেকে এসে জড়ো হয়েছে ধূসর মেঘের মিছিল। নিচু হতে হতে ছুঁয়ে ফেলেছে পর্বত শৃঙ্গ। রোদ আসবার সব ফাঁকফোকর বন্ধ। মেঘের ছায়া গোটা গিরি পর্বতকে মুড়ে রেখেছে কাফনের কাপড়ের মতো। আধভৌতিক একটা আবহ গিরিশঙ্কর জুড়ে। কে জানে এটা আশীর্বাদ না অভিশাপের ইশারা। ভামস কোনো কারণ ছাড়াই বিস্ফোরিত হলো মারিয়াচি। লাইন ধরে চলতে শুরু করলো ওরা। ম্যানুয়েল আরবো দলনেতা আগে রয়েছে, তার পেছনে মারিয়াচি, মারিয়াচির পেছনে জিল ট্যাটাম, এরপর চিন মুয়েলার, তারপর আলবার্তো। টাকার শোটি, প্রমাণ নয়। সামনের 2 পায়ের উপরে থুতনি রেখে বসেছিল জিপটা, নিঃসঙ্গ এক নেকড়ে। পাহাড়ের উঁচু একটা তাক থেকে সন্দিগ্ধ দৃষ্টিতে নিরীক্ষ করছিল লোকগুলোর কার্যকলাপ। সোজা হয়ে দাঁড়ালো, চেয়ে থাকলো দলটার গমন পথের দিকে। 27 মধ্যাহ্নের প্রাক্কালে জোহানদের দলটা এসে হাজির হলো একটা অগভীর ক্রিকের কাছে। জায়গাটা লালচে ধুলোয় আবৃত। লাল জমিন কদাস জায়গা ছেড়ে দিয়েছে পিঙ্গল ঘাসকে। এই ক্যাটকেটে রঙের মাঝে মনোরম নীল এই খাড়ি বছরের অধিকাংশ সময়ে শুকনোই থাকে। এই মুহূর্তে অবশ্য পানির রং নীল নয়, ধূসর। একটা নীল বক এক ঠ্যাঙে দাঁড়িয়ে আছে ক্রিকের মাঝখানটাতে, অসতর্ক কোনো ব্যাঙ কিংবা মাছের আশায়। এক জায়গায় জঙ্গল মতো, গাছের পাতারা কানাকানি করছে। স্যাঁত করে কি জানি সরে গেল গাছের আড়ালে। বিঘর্ণে বিঘর্ণে হবে। বাম দিকের মেসাটার উপরে দৃষ্টি ফেলল জোহান। টেবলল্যান্ডের ঢালু অংশে স্প্রুস আর জুনিপারের জটলা। ন্যাংটো শাখাগুলো রাইফেলের ব্যারেলের মতো ছাইরঙা আকাশ আর অনাবৃত ক্লিপের দিকে তাক করা। ঢাল যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে বার্সের বিশৃঙ্খল সমাবেশ। একটা পায়ে চলা পথ, জন্তু জানোয়ারেরই হবে। বার্স বনের ভেতরে ঢুকে গেছে। কত উপরে রয়েছে তারা মাটি থেকে? 3000 ফুট, 4000। নীরবতার নেকাব দিয়ে ঢেকে দেয়া হয়েছে যেন জায়গাটা। একটা পাখিও ডাকছে না, কেবল আপন মনে বোধহয় আকাশজোড়া মেঘের সাথে কথা বলছে ক্রিকের পানি। নীরবতার মাঝেও সেটাকে আলাদা কোনো শব্দ বলে মনে হচ্ছে না, বরঞ্চ এটাও যেন নীরবতারই অংশ। জলাশয়ের পাশে হাঁটু গেড়ে বসে হাত মুখ ধুচ্ছে রোজমেরি মিলফোর্ড। ভিজে একটা ন্যাকড়া দিয়ে মুখ মুছছে এলেনা। হাঁটু পানিতে নেমে গেছে চতুষ্পদগুলো, নাক ডুবিয়ে পানি খাচ্ছে। ওদের সাথে ভিড়ে গেল জোহান। ধুলোর আস্তর জমেছে শরীর এবং কাপড়ে। ঝাড়া দিয়ে জামা কাপড় যতটা সম্ভব পরিষ্কার করে নিল। সিনিয়র মিলফোর্ড। ন্যাকড়াটা পানিতে ভেজাতে ভেজাতে শুধালো এলেনা, এটাই কি সেই জায়গা? না, মনে হয়। 2 হাত পানিতে চুবিয়ে পরিষ্কার করছে জোহান।
তবে আর বেশি দূরে নেই বলেই ধারণা। চোখে মুখে পানির ঝাপটা দিল সে। সিনিয়র আলভারোকে জিজ্ঞেস করলেই হয়। কাঁধের উপর দিয়ে পেছনে চোখ বোলালো মিসেস মিলফোর্ড। কোথায় সে? পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না জোহান, না আলভারো, না সাম ফোলার। ঘোড়ারে ঘোড়া রেখে লাপাত্তা হয়ে গেছে দুই বুড়ো। ডান হাতটা কপালের উপর রেখে চিবুক পর্যন্ত নামিয়ে আনলো জোহান। মুখের উপর থেকে পানির কণাগুলো ছড়িয়ে ঝাড়া দিল হাত। সোজা হলো, হাতটা বাড়িয়ে দিল মায়ের দিকে। ছেলের হাত ধরল রোজমেরি। তাকে সিধে হতে সাহায্য করলো জোহান। কিন্তু মায়ের সামনে মিস মন্টেরোর হাত ধরতে বাঁধো বাঁধো ঠেকল তার। বুঝতে পেরে মুচকি হাসল মেরি। এলেনা উঠে দাঁড়িয়ে বলল, যাবে আর কোথায়? আশপাশে কোথাও আছে। বিধ্বস্ত লাগছে তাকে। যাত্রাপথের ধকলের ছাপ পড়েছে চেহারাতে। চুলে জট, কুটো লেগে আছে। এই জায়গাটার কোনো নাম আছে জো? উৎসুক গলায় জানতে চাইল মিসেস মিলফোর্ড। এক কাঁধ উঁচিয়ে শ্রাগ করল জোহান। সিনিয়র আলভারো জানতে পারে। তবে যদ্দূর জানি মা, এসব জায়গা ম্যাপে দেখানো হয়নি। নাম যদি থেকেই থাকে, সেটা সিনিয়র আলভারোর নিজের দেয়া নাম খুব সম্ভব। যেমন এই ক্রিকটা, এটার নাম সে হয়তো দিয়েছে নীল সরোবর। সোনালি ঝর্ণার মতন। এলেনার বুদ্ধিদীপ্ত প্রশ্ন। এক্স্যাক্টলি। মিসেস মিলফোর্ডের মন্তব্য। ও একটা ম্যাপ বানিয়ে নিলেই পারত। সেটা মনে হয় চায় না সে। কেন? গোপন রাখবার সাথে? সেরকমই মনে হচ্ছে মা। এই জায়গা চিনত বাবা, সে এখন নেই। সিনিয়র আলভারো চেনে, সে ছাড়া আর কেউ হয়তো জানে না এই এলাকার হদিস। সে মারা গেলে সব শেষ। অনেক বছর পরে আবার হয়তো কেউ আসবে এখানে। তার তো সিনিয়র আলভারোর দেয়া নাম জানা নেই। সে একটা নতুন নাম দিল, ম্যাপও বানাতে পারে। তখন হয়তো সেই নামটাই স্থায়ী হবে। সিনিয়র আলভারো রাখা নাম হারিয়ে যাবে। কেন জানি অকারণে মনটা খারাপ হয়ে গেল মেরির এ কথা শুনে। মানুষের জীবনটা আসলে কি? একটা বাঁকের ওপাশ থেকে আত্মপ্রকাশ করলো স্যাম ফুলার। মুহূর্ত পরে মেক্সিকান। হারানো রতন খুঁজে পাবার হাসি তার মুখে। কাছে এসে বলল, তোমাদের একটা জিনিস দেখাই। পাহাড়ের দেয়ালে চিষ্ট একটা আচ্ছাদনের তলায় নিয়ে এলো ওদের আলভারো। করটির মতো দেখতে দশাসই একটা পাথর ছাউনির সমান্তরাল প্রাচীরে হেলান দিয়ে আছে। সেটার উপরে কাঠ কয়লা দিয়ে আঁকা একটা ছবি। উড়ন্ত অবস্থা থেকে মাটিতে এসে বসছে একটা ঈগল। দুই মাথা দুই দিকে ছড়ানো। নিপুণ শিল্পীর কাজ। মেক্সিকান হাসছে। কার আঁকা বলো তো? ইন্ডিয়ান? আলভারোকেই প্রশ্ন করল এলেনা। মাথা ডান বা করল বুড়ো জেরির। স্যাঁত করে উঠল রোজমেরির বুক। অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল ছবিটার দিকে। মহিলার বাম হাতটা খুঁজে নিল ছেলের হাত। হাতে চাপ অনুভব করল জোহান। মনে হচ্ছে গতকাল এঁকেছে কেউ। প্রায় না ফোটা স্বরে বলল এলেনা। আসলেও তাই। বৃষ্টি আর রোদের মুখ দেখেনি বলে তেমনই রয়ে গেছে ঈগলটা। অতন্দ প্রহরী যেন। পাখিটার গায়ে হাত রাখলো মেরি। বোলাতে লাগলো, যেন আদর করছে। ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, জেরি জেরি। মহাকালের গহন হৃদয় মন্থন করে উঠে এলো দীর্ঘশ্বাস। বয়ে গেল বিভাগ বিভাগী বাতাস। 28। লম্বা একটা গাছের ডাল দিয়ে ধুলোর গায়ে আঁকিবুকি কাটছে আলভারো। মুখ তুলে বলল, রওনা হওয়া দরকার। উঠে দাঁড়িয়ে প্যান্টের পেছন দিকটা ঝাড়তে লাগলো জোহান। বসো একটু, বলল মেক্সিকান, কথা আছে। বলবার আগে সবার মুখের দিকে তাকিয়ে দেখে নিল সে।
এরপর জঙ্গলে ঢুকবো আমরা। বনটার দিকে না তাকিয়ে পারল না এলেনা। ওখানে কি কোনো আপদ বিপদ অপেক্ষা করছে ওদের জন্যে? না হলে এটা বলবার জন্যে বসতে বলল কেন আলভারো? নাকি অন্য কোনো ব্যাপার? আরো কিছু শুনবার আশায় মেক্সিকানের মুখের দিকে চাইল সে। তুমি যাচ্ছ না ইয়াং ম্যান? হাতের ডালটা জোহানের দিকে উঁচিয়ে ধরল আলভারো। সোজা হয়ে গেল জোহানের মেরুদণ্ড। জি? আর আর তুমি? ডালটা দিয়ে এবার এলেনাকে দেখালো মেক্সিকান। তোমরা দুজন এখানেই থাকছো কেন সেনিয়র? আলভারোর কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছে না জোহান। দুটো কারণ আছে বৎস। কারণগুলো বলবে? মাথা ঝাঁকালো মেক্সিকান। আমি চাই না যে আসল আসল জায়গা পর্যন্ত লোকগুলো আমাদের পিছু নিক। কিছুটা সময় যদিও নষ্ট করিয়ে দিয়েছি আমরা ওদের, কিন্তু মনে হচ্ছে না যে এতে কোনো লাভ হবে। দক্ষ ট্র্যাকার ছাড়া এরকম একটা অভিযানে বেরোয় না কেউ। বুঝতে পারছো কি বলছি? কিন্তু আমরা থেকেই বা কী করবো সেনিয়র? প্রশ্ন করলো এলেনা। তার দিকে তাকিয়ে হাসলো আলভারো। ওদের মোকাবেলা করবে। তোমরা কথা তোমার কথা বলছি না, তবুও তোমাকে থাকতে হবে। কারণটা তোমার বুঝবার কথা। মারিয়াচি? মারিয়াচি? সে তোমার জন্য পৃথিবীর শেষ কিনারা পর্যন্ত যাবে। এই ঝুঁকি নিতে পারি না আমি। এলেনার মুখটা নত হয়ে এলো। মিসেস মিলফোর্ড যাবে আমার সাথে। জোহানের মায়ের দিকে তাকিয়ে বলল আলভারো। স্যাম ফুলারের দিকে তাকিয়ে বলল, তুমিও যাবে? আমি না হয় থাকি, স্যাম ফুলার প্রস্তাব করলো। একা ও কয়জনকে সামলাবে? তোমাকে সাথে নেবার কারণ আছে দোস্ত। দাঁত বের করে হাসলো মেক্সিকান। খোরাখুরি করা লাগতে পারে, আমি পারবো না, শরীরে কুলাবে না। কিন্তু ওর যদি কিছু হয়? ভীতি চাপা দিতে পারল না রোজমেরি। আলভারোর কথা শুনে ভয় ধরে গেছে তার। কিছু যাতে না হয় সেই প্রার্থনা করো, বলল আলভারো। দেখো সেনিয়রা, ওদের সাথে তোমাদের বোঝাপড়া করতেই হবে। না হয় একটু আগেই করলে। ফয়সালা হয়ে যাওয়া সব দিক থেকে ভালো না। তাছাড়া মনে হয় না সোনার হদিস না পাওয়া তো ওরা আমাদের অনিষ্ট করবে। অকাট্য যুক্তি। জোহানের মন তবু খুঁতখুত করছে। একসাথে থাকলেই বুঝি ভালো হতো, তর্ক করতে পারত। কিন্তু আলভারো তার সিদ্ধান্ত অনুযায়ী হাঁটবে বুঝে কথা বাড়ালো না। মিসেস মিলফোর্ডকে অভয় দিল, চিন্তা করো না মা, আমার কিছু হবে না। শুধু নিজেকে নয়, ওকেও দেখতে হবে তোর। রোজমেরি যেন আদেশই করল ছেলেকে। অত বিহ্বল দৃষ্টিতে মহিলার দিকে তাকালো এলেনা। এই গ্লানিবোধ একটা কথায় গ্লানিবোধ দূর হয়ে গেল তার মন থেকে। নিজের মরা মায়ের কথা মনে পড়ল। দেখব মা, প্রত্যয় প্রকাশ পেল জোহানের কণ্ঠস্বরে। এলেনার কাছে এই আশ্বাসটুকুর অনেক দাম। ব্যাখ্যাতীত একটা নিরাপত্তাবোধ জাগলো ওর মনে। জোহান আলভারোর দিকে তাকায়। কখন ফিরছো সেনিয়র? আগামীকাল সকাল অথবা দুপুর নাগাদ। আলভারোর নীল নকশা কারোরই মনোপুত হয়নি, তবে তার বিচক্ষণতার উপর দিয়ে সমালোচনা করবার মতো অশ্রদ্ধা প্রকাশ করল না কেউ। চলো হে, বলে উঠে দাঁড়ালো মেক্সিকান। যাওয়া যাক। ছেলেকে আলিঙ্গন করলো রোজমেরি, তারপর এলেনাকে। সাবধানে থেকো। সচেনেহ উদ্বেগ ঝরে পড়ল তার কণ্ঠ থেকে। ওরা অন্তর্হিত হলো। দুপুর ফুরালো, বিকেল হলো। ডুবন্ত রবির রক্তরাঙা আলোয় চাত হলো মালভূমি। গাঢ় হয়ে এলো গোধূলির ছায়া। পাহাড় সারির উপর থেকে জাফরানি আভা বিদায় নিল। ঘন হয়ে উঠল মধুর এক তমসা। এমন পরিবেশে মনের মাঝে কেমন করে উঠবে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মাদার নেচার অতি বড় বাস্তববাদীকেও দার্শনিক বানিয়ে দেয়। জাগতিক সুখ শান্তি ইত্যকার বিষয়গুলো তখন হাস্যকর, অনর্থক মনে হয়।
মাথায় দুশ্চিন্তার বোঝা না থাকলে নিঃসর্গের এই মনোমুগ্ধকর সৌন্দর্য তন্ময় হয়ে অবলোকন করত জোহান। ছেলেবেলা থেকেই সে আলো আধারী আর নৈশব্দের পূজারী। টুকটাক বাক্য বিনিময় ছাড়া মৌনতা বিরাজ করছে ওদের মাঝে। পরিবেশটা এমন, কথা বলতে অস্বস্তি লাগে। একটু পরপর বাঁকাচোরা বনের দিকে তাকাচ্ছে এলেনা। তার মনে হচ্ছে কারা জানি ওত পেতে আছে অন্ধকারে, হামলে পড়ল বলে। আচম্বিতে জোহানের বাহু খামচে ধরল সে। মিশমিশে অন্ধকারে দুটো আলোর বিন্দু পাশাপাশি, টকটকে লাল। তামস ভেদ করে জ্বলে উঠল আরও দুটো, বেশ নিচের দিকে। কোনো জানোয়ারের চোখ, পিটপিট করছে না, অপলক। ও কিছু নয়, মেয়েটার স্পর্শ জোহানকে উদ্বেলিত করে তুলেছে। খরগোশ, ওই দেখো, লাফাচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যে জঙ্গলের ভেতরে অদৃশ্য হয়ে গেল বিন্দুগুলো। ফের অন্ধকার, না, টিপ টিপ জ্বলছে জোনাকির দ্বীপ। 29। জায়গাটা ভৌতিক না, রোজমেরি মিলফোর্ড ভয় পাচ্ছে না। তবে মন একটু কেমন কেমন যে করছে না তা নয়। অনেক পুরানো একটা বাড়িতে গেলে যেমন হয় সেই রকম অনুভূতি হচ্ছে। অঞ্চলটা নিঝুম, এতটাই যে নিজের নিঃশ্বাস আর বুকের ধুকপুকানির শব্দ কানে বাজছে পরিষ্কার। এই শব্দহীনতা ঠিক স্বাভাবিক নয়, সাউথে চাপ দেয়। একটা পাখি, কাঠবিড়ালি কিংবা গিরগিটি চোখে পড়ছে না। চরাচর নিস্তব্ধ, সমাহিত। বিরাট বড় একটা ওক গাছের তলায় দাঁড়িয়ে আছে ঘোড়া তিনটে। অনেক বয়স হয়েছে গাছটার, অনেক পুরানো, কালের সাক্ষী। এরকম ওক জীবনে দেখেনি রোজমেরি। একেবারে খোলা জায়গায় দাঁড়িয়ে আছে। ডালগুলোর এমন বিকৃত চেহারা ভয় লাগে দেখলে। নেমে এসে মাটি ছুঁই ছুঁই করছে। মস্ত এক মস্ত এক খোরল গাছটার পেটের মধ্যে, মাটি থেকে সামান্য উপরে। মেরির মনে হলো নিতল গহ্বর। পেটে খিদে নিয়ে মুখ বেদান করে আছে অন্ধ তামেশ্র। কাছে গেলেই গিলে ফেলবে। এক ঝলক দমকা বাতাস শিরশিরে শিহরণ তুলে দিয়ে গেল সোনালি সবুজ পাতাগুলোতে। শিরশিরানি অনুভব করল মেরি তলপেটে। ছোট বড় এন্তার পাথর কাছে দূরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এক নজর দেখলেই বোঝা যায় পাথরগুলো নৈসর্গিক নয়, মানুষের হাত পড়েছে তাতে। যেন অনেক কাল আগে মানুষ বাস করত এখানে। ধসে পড়া একটা দেয়াল দেখে ধারণাটা পাকাপোক্ত হলো মেরির। ধ্বংস স্তূপের মাঝে দাঁড়িয়ে রয়েছে তারা, এক বিশাল জনমানব শূন্য পাথরের অরণ্যে। আলভারোর দেখা দেখি ঘোড়া থেকে নামলো দুজনে। মেলা দিন পরে এখানে কারো পদচিহ্ন পড়ল। কৌতূহল ভরে চারপাশটা দেখছে রোজমেরি। তাহলে এটাই সেই জায়গা? কারা থাকতো এখানে? এখনো কি আছে? বাকিটা পথ আমরা হেঁটে যাব, বলল মেক্সিকান। ঘাড় কাত করে সম্মতির ভঙ্গি করল মেরি। স্যাম, বয়, যন্ত্রপাতি নামাও। তার কাজ হলে পরে মেক্সিকান বলল, একটা প্রতিজ্ঞা করতে হবে তোমাদের সবাইকে। কি প্রতিজ্ঞা? মনের প্রশ্নকে কথায় তর্জমা করল স্যাম ফুলার। দেয়ালে ফিট টেকে না গেলে এখানে আর আসবে না। পারো তো এই জায়গার হদিসই দেবে না কাউকে। আমি শপথ করছি আলভারো, মাথা ঝাঁকিয়ে প্রতিশ্রুতি দিল ফুলার। মিসেস মিলফোর্ডের চোখ দুটো জরিপ করল আলভারো। আরেকটা কথা, প্রয়োজনের অতিরিক্ত সোনা নেবে না তোমরা। জেরিকো একই শর্ত দিয়েছিলাম। আমরা তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব, সেনিয়র। গভীর আত্মপ্রত্যয়ের সাথে কথাটা বলল মিসেস মিলফোর্ড। বেশ, তাহলে চলো, জুতা খুলতে হবে। চোখে প্রশ্ন, কিন্তু কিছু জিজ্ঞেস করল না রোজমেরি। গাছে শেকড়ে বসে পড়ল জুতো খুলবার জন্যে। স্যাম ফুলারও নিচু হলো। নিজের স্যান্ডেল জোড়া শেকড়ের ফাঁকে ঢুকিয়ে রাখল মেক্সিকান। মিসেস মিলফোর্ড উঠে দাঁড়াতে বলল, একটু কষ্ট হবে সেনিওরা, দেখে শুনে পা ফেলবে। গায়েতে কাঁধে ফেলল ফুলার, আর এক হাতে তুলে নিল বেলচা।
আলভারোর পাশে পাশে হাঁটতে লাগলো রোজমেরি। অনেক প্রশ্ন জমা হয়ে আছে তার মগজের অভ্যন্তরে। হাঁটতে হাঁটতেই জিজ্ঞেস করলো, সেনিয়র, জেরির সাথে কি করে চিন পরিচয় হলো তোমার? হাঁটা না থামিয়েই ঘাড় ফেরালো আলভারো। তোমাকে বলেনি ও? জিজ্ঞেস করেছিলাম। বলেছে বেশি মানুষ তোমাকে চিনুক এটা নাকি তুমি চাও না। খুক খুক করে হাসলো আলভারো। ঠিকই বলেছে, লোকে জানলে বিরক্ত করবে, সেজন্য বলতে মানা করেছিলাম। আমার জীবনটা সাফ সূত্র নয় সেনিওরা, কালো দাগে ভরা। আলভারোর অতীত সম্পর্কে জানবার প্রচণ্ড আগ্রহ জাগলো মেরির। আশা করলো বলবে, কিন্তু বুড়ো আর সেদিকে গেল না। মিসেস মিলফোর্ডের করা প্রশ্নটার জবাব দিল। জেরি আমাকে খুঁজে বের করে। এক ইন্ডিয়ান ওল্ড ডাব ওকে আমার কথা বলেছিল। শকুনের ছায়া চেনো দেখছি। হ্যাঁ, ওই লোকই। জেরির পরে কি আর কেউ এসেছে সোনার খোঁজে? একজনও নয় সেনিওরা, একজনও নয়। কতটুকু নিশ্চিত তুমি সেনিয়র? আমার হাত পায়ে কটা আঙুল আছে, সে ব্যাপারে যতটুকু নিশ্চিত ততটুকু। মেরি তারপরও সন্দিহান। আলভারো আবার বলল, সেনিওরা, কেউ যদি সোনার তালাশ করতে আসে, আমাকে এড়াবার সুযোগ নেই তার। 2 কোটি বছর ধরে ওই কুটিরে বাস করছি আমি। আমার বাড়ির সামনে দিয়ে গেছে সোনার টেইলটা, ওই একটাই পথ। আর কোনোভাবে এখানে আসবার রাস্তা নেই। তাহলে অন্য একটা বিষয়ে চিন্তিত দেখালো মিসেস মিলফোর্ডকে। বলছো তোমাদের পরে আর কেউ এখানে আসেনি? এলো না কেন সেনিয়র? শোনা আছে জানে, তারপরেও আগ্রহী হলো না। পঙ্গপালের মতন এসে সাফ করে ফেলবার কথা। আমার মনে হয় বেশিরভাগ লোকে এটাকে গল্প হিসাবে নিয়েছে। মরীচিকার পিছনে ঘুরে মরতে চায়নি কেউ। বিশ্বাস করাতে হলে প্রমাণ লাগে। সেনিয়রা, তোমার স্বামী নিশ্চয় জনে জনে বলে বেড়ায়নি? না সেনিয়র, অনেকেই ওকে জিজ্ঞেস করেছে। সে অস্বীকার করে গেছে জেরি। কিছুক্ষণ চুপচাপ হাঁটলো ওরা। কয়েকটা বিষয় ক্লিয়ার হয়েছে, কিন্তু এখনো মাথার ভেতরে পাখা ঝাপটাচ্ছে প্রশ্ন। মেরি আবার মুখ খুলল। সেনিয়র, বলো। হাঁটবার উপরেই বলল মেক্সিকান। তুমি কি বলতে পারবে এখানে সোনা এলো কেমন করে? হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়ল যেন আলভারো। মহিলার দিকে তাকালো। হতভম্ব দেখাচ্ছে বুড়োকে। তুমি জানো না? বিভ্রান্তির দোলনায় দুলতে লাগলো মেরি। কি জানি না সেনিয়র। সোনা তো এখানে আসেনি সেনিয়রা, বরাবর ছিল। জানি তো, ঠোঁট মুড়ে হাসলো রোজমেরি। সোনার খনি আমি আসলে জানতে চাইছি কি করে তৈরি হয় সোনা, জানো তুমি? ঠাস করে কপাল চাপড়ালো ম্যাক্স। হতাশায় মাথা নাড়ছে। খনি নয় সেনিয়রা, খনি নয়। আয় হায়, কোথায় আছো তুমি? রোজমেরি মিলফোর্ড বোকা হয়ে দাঁড়িয়ে রইল। খনি নয় তাহলে কি? খনি নয় তাহলে কি? সেনিয়রা, এই এলাকার ইতিহাস জানো তুমি? একটু একটু। মস্ত একটা ভূমিকম্প হয়েছিল, জানো সেটা? হ্যাঁ সেনিয়র, শুনেছি। সেই দুর্যোগে গোটা একটা জনপদ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তা জানো? বলো কি, জানো না তার মানে? গঙ্গাবার মতো শব্দ করলো আলভারো। বুঝতে পারছি জেরি তোমাকে বলেনি। ও কি জানতো? আলবৎ জানতো সেনিয়রা। তুড়ি বাজালো আলভারো। ওই ইন্ডিয়ান সর্দারের কাছে শুনেই না সোনার জ্বর মাথাচাড়া দেয় জেরির মাঝে। কিন্তু সেনিয়র, ঠিক মেলাতে পারছি না মেরি। আমি তো কিছু শুনিনি। আমি নিজেও তো তখন সর্দারের সামনে ছিলাম। সবটা বলেনি বোধহয় তখন সর্দার। জেরি হয়তো পরে শুনেছে। ফের চলতে লাগলো আলভারো। কেন বলল না চিন্তা করছে। নাকি সর্দার ভেবেছে মহিলা পেটে কথা রাখতে পারবে না? হবেও বা। হাঁটবার ফাঁকে মেক্সিকান বলল, এখানে একটা জনবসতির পত্তন হয়েছিল। এই পাহাড়ের উপরে ছিল লোকগুলোর ঘাঁটি। কারা ছিল ওই লোকগুলো? এখানকার আদিম আদিবাসীদের একটা গোত্র। শোনা যায় এই অঞ্চলের প্রথম বাসিন্দা। ভূমিকম্পে শেষ হয়ে যায় এতগুলো মানুষ। মাথা দোলালো আলভারো। শিউরে উঠল মেরি।
শত শত বছর আগের সেই ভয়ঙ্কর ধ্বংসের ছবিটা কল্পনা করবার চেষ্টা করছে। দুই একজন বেঁচে গিয়েছিল হয়তো। দাঁড়ালো আলভারো। আমার বিশ্বাস ওদের মুখ থেকেই ছড়িয়ে পড়ে কিংবদন্তিটা। ঝুঁকে চকমকে একটা জিনিস তুলে নিল সে মাটি থেকে। রঙিন কাজ। ঘুরিয়ে ফিরিয়ে দেখে ফেলে দেয়। কিংবদন্তি? পেছন থেকে জিজ্ঞেস করলো স্যামফুলার। সত্যি নয়? শরীর ঘুরিয়ে তার দিকে তাকালো মেক্সিকান। স্যাম, কেউ যদি বলে এই পাহাড়ে সোনা আছে, সেটা না হয় বিশ্বাস করা যায়, হাসলো বুড়ো। কিন্তু তারা সোনা বানাতে জানতো, এটা বিশ্বাস করবে তুমি? চমকে উঠল মেরি। সোনা বানাতে পারত? হঠাৎ যেন একটা আগল খুলে গেছে হ্যাট হ্যাট করে। আগল খুলে গেছে হ্যাট করে। একরাশ আলো এসে ঝাঁপিয়ে পড়েছে রোজমেরি মিলফোর্ডের মনের তিমিরে। তবে কি এই সোনা গুপ্তধন? ভাবনাটা থমকে গেল যখন পাথরে তৈরি বেদির মতো একটা জায়গার কাছে এসে ঘোষণা করলো আলভারো, এসে গেছি। এটা একটা বুট হিল। বেদির কিনারে বসে পড়েছে মেরি। অভ্যাস নেই, খালি পায়ে অনেকটা পথ মারিয়ে এসে ব্যথা করছে পা। আবার হেঁটে ফিরতে হবে চিন্তা করে দমে গেল একটু। আরেকটু আরেকবার বলবে সেনিয়র? আলভারোর কথাটা ধরতে পারেনি সে। কি বললে বুঝিনি। এটা একটা বুট হিল সেনিয়রা, কবরখানা। এই জন্যই কি জুতো খুলতে বলেছে আলভারো? মিতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন? তুমি বলছো এখানে কবর দেয়া হয় লোককে? না, তা বলিনি। তাহলে কি বলতে চাইছো? বলতে চাইছি বদ্ধভূমিতে পরিণত হয়েছিল পাহাড়টা। খোদা মানুম, কত লোক মারা গিয়েছিল। ও আচ্ছা, ভূমিকম্প। জেরি আর আমি মাটি খুঁড়িয়ে হাড্ডি গুড্ডি পেয়েছিলাম। গায়েতির মাথার দিকটা মাটিতে ঠেকিয়ে দাঁড়িয়েছিল শ্যামফুলার, বেলচাটা মাটিতে। সদা হাস্যময় বুড়ো কুরুশ আঁকল বুকে। চোখে নিরাশক্তি নিয়ে চারপাশে তাকালো। প্রহার শেষের মরা আলো চারদিকের নিঝুমতাকে আরো ঘন করে তুলেছে। ব্লাড হাউন্ডের অনুসন্ধিচ্ছা নিয়ে জায়গাটা সার্চ করতে লাগলো আলভারো। মাটির দিকে চোখ। মিনিট দুয়েক পরে এক জায়গায় গিয়ে থামলো। মুখ তুলে তাকালো পশ্চিম দিকে। শ্যামফুলার দিকে চাইল। ঘন্টা দুই আলো থাকবে এখনো। নিজেকেই শোনালো যেন মেক্সিকান। এদিকে এসো তো স্যাম, খোঁড়ো এখানটায়। আলভারোর নির্দেশিত জায়গায় পড়ল গায়েতির কোপ।